নমস্কার, ডলু নিউজ 24-এ আপনাদের স্বাগত। আমাদের বরাক উপত্যকায় প্রতিদিন কত কী যে ঘটে যায়, তাই না? আজকেও কিন্তু বেশ কয়েকটি এমন বড় খবর আমাদের হাতে এসেছে যা আপনাদের সবার জানাটা খুব দরকার। এই যেমন করিমগঞ্জে একটা মারাত্মক পথ দুর্ঘটনা হয়ে গেল, আবার শিলচর এনআইটিতে তো রীতিমতো তুলকালাম কাণ্ড। উধারবন্দের খবরটাও বেশ শকিং। চলুন আর দেরি না করে আজকের বিশেষ খবরগুলো জেনে নেওয়া যাক। বরাকে আসলে কি হচ্ছে পুরো ব্যাপারটা একদম সহজ করে আপনাদের বুঝিয়ে বলি। প্রথমে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে তা সত্যি শুনে আপনাদের মনটা খারাপ হয়ে যাবে। আমাদের করিমগঞ্জ জেলা মানে যেটা এখন শ্রীভূমি জেলা নামে পরিচিত, সেখানে পাথারকান্দির রাতাবাড়ি রোডে দোহারিয়া হিল ভিউ পয়েন্টের নাম আপনারা অনেকেই শুনেছেন। হ্যাঁ, ঠিক ওই জায়গাটাতেই আজ দুপুরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটা যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে সোজা প্রায় 200 ফুট গভীর পাহাড়ের খাদে গিয়ে ছিটকে পড়ে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, ঘটনাস্থলেই মাত্র 13 বছরের একটা ছোট ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা তার মা এবং মামাসহ আরও 3 জন ভীষণভাবে জখম হয়েছেন। স্থানীয় লোক আর পুলিশ মিলে সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় যে আমাদের কতটা সাবধানে থাকা দরকার, এই ঘটনাটা কিন্তু আমাদের আবার মনে করিয়ে দিল। আপনারা যারা শিলচরে থাকেন, এনআইটির ভেতরের রাস্তাটা দিয়ে কি কখনো যাতায়াত করেছেন? আমাদের বোরাখাই চা বাগানে শত শত মানুষ কিন্তু বছরের পর বছর ধরে এই রাস্তাটাই ব্যবহার করতেন, কিন্তু হঠাৎ করেই এনআইটির কর্তৃপক্ষ জনসাধারণের জন্য সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেয়। বেশ, এতেই ক্ষোভে ফেটে পড়েছেন চা বাগানের শ্রমিক আর স্থানীয় বাসিন্দারা। আজ সকাল সকাল তারা সবাই দল বেঁধে এসে কি কাণ্ডই না করলেন। এনআইটির মেইন গেটটা ভেঙে সোজা ক্যাম্পাসের ভিতরে ঢুকে তীব্র প্রতিবাদ শুরু করে দেন। অবস্থা এতটাই গরম হয়ে উঠেছিল, শেষমেশ সেখানে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হয়েছে। সাধারণ মানুষের দাবি এতটাই, তাদের যাতায়াতের রাস্তাটা অবিলম্বে খুলে দিতে হবে। এই বিষয়ে আপনাদের মতামত কি? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার উধারবন্দের একটা খবর আপনাদের দিয়ে দিই, যা শুনে পুরো এলাকায় আজ বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। আপনারা উধারবন্দের প্রাক্তন বিজেপি বিধায়ক মিহিরকান্তি সোমকে তো সবাই চেনেন। আজ তার নিজের বড় ভাই 61 বছর বয়সী মৃদুল সোমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারই ঘর থেকে। এটি সুসাইড নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছেন উধারবন্দ পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুরো রাজনৈতিক এবং সামাজিক মহলে এখন এটা নিয়ে জোর চর্চা ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। এবার বরাক উপত্যকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরের দিকে নজর দেওয়া যাক। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার নবনিযুক্ত বিজেপি সাংসদ নির্বাচিত হওয়ার পর আজই প্রথমবার নিজের শহর শিলচরে এসে পৌঁছালেন সুস্মিতা দেব। সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরের রাজকীয় সংবর্ধনার পর তিনি সরাসরি চলে যান শিলচরের বিজেপি জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মীদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব এক মস্ত বড় মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেন যে 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টিতে সামিল না হয়ে তিনি এক মস্ত বড় রাজনৈতিক ভুল করেছিলেন। 2021-এর সেই সময়টাতে বিজেপিতে না যাওয়ার সিদ্ধান্তটা যে ভুল ছিল তা তিনি আজ নির্দ্বিধায় মেনে নিয়েছেন। সুস্মিতা দেব আরও বলেন, কোনো ব্যক্তিগত শর্ত ছাড়াই তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় নেতৃত্ব তার উপর যে ভরসা দেখিয়েছেন তার মর্যাদা তিনি প্রতি মুহূর্তে রক্ষা করবেন। দল বা পদ যাই হোক না কেন, বরাক উপত্যকার উন্নয়নই তার প্রথম অগ্রাধিকার থাকবে। নিজের পুরনো রাজনৈতিক ভুল স্বীকার করে সুস্মিতা দেবের এই যে নতুন পথ চলা, এতে বরাকে বিজেপি আরও শক্তিশালী হবে। আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন। আমরা কিন্তু রাজনৈতিকভাবে একজন আরেকজনের বিরোধিতা করেছি, এটা অস্বীকার করলে আমার মনে হয় সঠিক হবে না। তো এই মন পরিবর্তনটা কেন হলো, এই প্রশ্নটা নিশ্চয় আপনাদের ভিতরে উঠে আসছে যে সুস্মিতা দেবের মন পরিবর্তন কেন হলো। আমার শুধু একটাই দুঃখ যে 2021-এ যখন আমি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ দিয়েছিলাম, আমার একটাই ভুল ছিল, অগস্ট মাসে 2021
মানে তখনই আমাকে ভারতীয় জনতা পার্টিতে আসা উচিত ছিল। আমি 5টা বছর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে মেম্বারশিপ নিয়ে প্রচুর চেষ্টা করেছি কাজ করার, কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যারা বলে যে विचारधारा की लड़ाई है, আমাদের শুনি পার্লামেন্টে টিভিতে কি विचारधारा की लड़ाई है, কাশ্মীর থেকে কন্যাকুমারী আর মণিপুর থেকে গুজরাট পর্যন্ত কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না, অস্বীকার করলে চলবে না। কি হয়, আমরা যখন একটা পাঠশালার ছাত্রী বা ছাত্র থাকি তখন আমরা ইতিহাস যখন পড়ি বা যে কোনো সাবজেক্ট পড়ি, আমাদের এই সাবজেক্টটা কে পড়ায়? ওই পাঠশালার অধ্যাপক বা হেডমাস্টার পড়ায়। তো আমি যে পাঠশালার ছাত্রী ছিলাম স্টুডেন্ট লাইফ থেকে, সেই পাঠশালার নাম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তারপরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তো সেই পাঠশালার হেডমাস্টার আমাকে বুঝিয়েছে যে বিজেপির আইডিওলজি কি আর আরএসএস এর আইডিওলজিটা কি।